I did feel, and I made the call, I don't want to be involved in that. Step back. Let the final boss step back into the shadows. Let all the spotlight go to John. Let it go to Cody. Let's not make it about Cody's soul eventually or John's soul. No, let's let them do what they do. জবে থেকে জন সিনার হিল টার্ন হয়েছে তখন থেকে আমরা জন সিনার প্রত্যেকটা প্রোমোতে একটা কথা তো শুনতেই পাই যে আই রুইন রেসলিং ফর ইউ, মানে জন সিনা রেসলিংকে নষ্ট করতে চায় আর জন সিনা আমাদের জন্য রেসলিংকে রুইন করতে চায়। কিন্তু জন সিনা তো নিজের ক্যারেক্টারে থেকে কথাটা বলে, কিন্তু যদি সত্যি কেউ আমাদের জন্য রেসলিংকে নষ্ট করে থাকে আর সত্যি কেউ এই মুহূর্তে রেসলিংকে রুইন করে থাকে তো সেটা জন সিনা না, সেটা হলো দ্য রক। কেন আমি এই কথা বলছি? কারণ অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে কী হলো, রকের তো অনেক আসার কথা ছিল রেসলম্যানিয়ায়, রক কেন এলো না? তো এই প্রশ্নের উত্তর না তো কোনো নিউজ সাইট থেকে এসেছে, না তো কেউ লিক করেছে। রক নিজের মুখে এই প্রশ্নের উত্তর দিয়েছে যখন সে রিসেন্টলি প্যাট ম্যাকাফির শোতে এসেছিল ভিয়া স্যাটেলাইট। অবশ্যই সে স্যাটেলাইটের মাধ্যমে আসবে, কারণ তার হাতে তো সময়ই নেই, সে বিশাল ব্যস্ত মানুষ আর সে একটুও সময় পায় না কোনো শোতে যাওয়ার। প্যাট ম্যাকাফির শোতে সে যে স্যাটেলাইটের মাধ্যমে এসেছে এটাই আমাদের জন্য বিশাল বড় ভাগ্যের ব্যাপার। তো রক কী বলেছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, আর আমি বলবো যে কীভাবে রক ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা যে স্টোরি লাইন চলে যেগুলো রক ইনভলভ হয় সেইগুলোকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। আর আমি জানি এরপর তোমরা অনেকে বলবে যে তুই তো এখন এত বড় বড় কথা বলছিস, কিন্তু রক যখন আসবে তখন তোরও ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, কেন ভালো লাগবে না? এইটা তো একদম বাস্তব কথা যে রক একজন লেজেন্ড, আর রক যখনই কোনো স্টোরি লাইনে ইনভলভ হবে তখন সেই স্টোরি লাইনটার একটা ফিলিংই আলাদা হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রক যেসব কাজকর্ম করছে আমার মনে হয় রকের কোনো বড় স্টোরি লাইনে ইনভলভ না হওয়াই ভালো। কারণ যদি রক হয়ে যায় পরে আমরাই কষ্ট পাবো, আমরাই সেই স্টোরি লাইনটার আউটকাম নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হব। এই কথাগুলো আমি কেন বলছি সব এই ভিডিওটা শেষ অবধি জানলে তোমরা জেনে যাবে বা বুঝতেও পারবে, আশা করি যাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে। কারণ বাকিরা তো শুধু এই কমেন্টই করবে যে হা রোমান রিংস খালি চিটিং করে, রোমান রিংস চিটিং করে যেতে, এবার রোমান রিংসের ফ্যান্সরা বুঝবে। তো এইসব কমেন্টকে আমি সত্যি বলতে আর পাত্তাও দিই না, এগুলো যাদের করার তারা করবে। আমার মনে হয় তাদের রেসলিং নলেজই খুব কম আছে, কারণ যেখানে রেসলিং পুরোটাই একটা স্ক্রিপ্টেড শো সেখানে একটা সুপারস্টার কী করে চিটিং না করে জিতে বড় সুপারস্টার হয়ে যায়, আর একটা সুপারস্টার চিটিং করে জিতলে কী করে সে ছোটো সুপারস্টার হয়ে যায়, এই একটা কথা আমার মাথায় সত্যি ঢোকে না। তো বাদ দাও, যারা এটা বোঝে না তাদের নিয়ে কথা বলেও লাভ নেই, কিন্তু যারা তোমরা বোঝো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, আর তারা আশা করি ভিডিওটা পুরোটা থেকে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। আর রক কী বলেছে সেটা নিয়ে তো অবশ্যই বলবো, তো ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এই যে প্যাট ম্যাকাফির শোতে রক এসেছিল, এইখানে এসে না রক পুরো রেসলিংকে এক্সপোজ করে দিয়েছে। মানে যারা জানে যে ডাব্লিউডাব্লিউতে কীভাবে কাজ হয় বা ডাব্লিউডাব্লিউ কীভাবে কাজ করে তাদের কাছে হয়তো ব্যাপারটা অতটা শকিং লাগবে না, কিন্তু যারা অ্যাকচুয়ালি জানে না যে ডাব্লিউডাব্লিউর ভেতরে কীভাবে কাজ হয় বা ডাব্লিউডাব্লিউ কী, বা যারা নতুন নতুন ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছে সবে মাত্র, তারা যদি একবারে ইন্টারভিউটা শুনে নেয় না, তারা ভাববে যে আমরা কোথায় আমাদের সময় নষ্ট করছি। তো রক এখানে পুরো রেসলিংকে এক্সপোজ করে দিয়েছে, আর ডাব্লিউডাব্লিউর ভেতরে কীভাবে কাজ হয়, কীভাবে তারা প্ল্যান করে, সব কিছু নিয়ে ভালোভাবে আলোচনা করেছে। সবার প্রথমে তো রক এটা জানায় যে এই যে রেসলম্যানিয়ায় জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচটা হয়েছে, এই স্টোরি লাইনে রকের অ্যাকচুয়ালি আসার কোনো কথাই ছিল না। মানে তোমরা যদি মনে করে দেখো, আমি তোমাদের আগের বছর নভেম্বর ডিসেম্বরের দিকে একটা কোনো আপডেট ভিডিও এই কথাটা জানিয়েছিলাম যে ডেভ মিলজার বলেছে যে এই বছরের রেসলম্যানিয়ায় রক থাকবে না। আর সেই সময় রক তো খুব ট্রোল করেছিল ডেভ মিলজারকে যে এই সব কথায় কান দিতে না, কিন্তু অ্যাকচুয়ালি সেই রিপোর্টটা সত্যি ছিল। আর রকের সত্যি এই বছরের রেসলম্যানিয়ায় আসার অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিলই না, মানে রকের আসার কথাই ছিল না এই বছরের রেসলম্যানিয়ায়। তো এবার তোমরা বলবে যে যখন কথা ছিলই না তখন কেন রক এলিমিনেশন চেম্বারে আসতে গেল, আর এলিমিনেশন চেম্বারের আগে ওই যে কোডি রোডসের সোল রক চায় এই সব স্টোরি লাইনের হাঙ্গামা রক কেনই বা করতে গেল? তো এইটারও উত্তর রক দিয়েছে। তো ব্যাপারটা হলো, যেমন আমরা সবাই এখন জানি যে ডাব্লিউডাব্লিউ আর ইউএফসি দুটো গ্রুপকেই টিকেও গ্রুপ কিনে নিয়েছে, মানে এই দুটো পার্টি এখন টিকেও গ্রুপের আন্ডারে আছে, আর ডাব্লিউডাব্লিউ এখন টিকেও গ্রুপের আন্ডারে আছে। তো এই টিকেও গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরসে যারা আছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে অ্যারি ম্যানুয়েল। এবার এই অ্যারি ম্যানুয়েল যা বলে সেই কথাগুলো অ্যাকচুয়ালি শুনতে হয় ডাব্লিউডাব্লিউর। তো ব্যাপারটা হলো এমন যে এলিমিনেশন চেম্বারের যখন টিকিট সেল শুরু হয়েছিল তখন টিকেও গ্রুপ দেখেছিল
যে এলিমিনেশন চেম্বারের টিকিট খুব একটা ভালো বিক্রি হচ্ছে না। মানে ওই যে ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা শোকে সোল্ড আউট করার একটা টেন্ডেন্সি থাকে, তো এলিমিনেশন চেম্বারের টিকিট অত ভালোভাবে বিক্রি হচ্ছিল না। এবার এই বিষয়েও কথা বলার আছে, কারণ অনেকে তো বলে যে কোডি রোডস আসার পর রোমান রিংসের ভ্যালু একদম কমে গেছে, আর আমি নাকি শুধু রোমান রিংসের ফ্যান্স বলে রোমান রিংসকে বড় বড় দেখাই আর রোমান রিংসের নামে কথা বলি। তো আমার কথা ছাড়াও, আমি নয় কেউ না, কিন্তু যে ডাব্লিউডাব্লিউকে চালায় আমাদের ট্রিপল এইচ রিসেন্টলি একটা কমেন্ট করেছিল, আর ট্রিপল এইচ সেখানে বলেছিল রোমান রিংস হলো এখন এই মুহূর্তে রেসলিং ইন্ডাস্ট্রির সব থেকে বড় নিডল মুভার। মানে রোমান রিংস যখন কোনো শোতে আসে সেই শোয়ের টিকিট সেল অলরেডি বেড়ে যায়, আর রোমান রিংস যখন কোনো শোতে থাকে না তখন সেই শোয়ের টিকিট বিক্রি করতে ডাব্লিউডাব্লিউ সত্যি অনেকটাই কষ্ট হয়। আর এবার তাহলে তোমরাই বলো যে এলিমিনেশন চেম্বার ম্যাচ ছিল যেখানে এত বড় বড় সুপারস্টার ইনভলভ ছিল, তো তবু টিকিট সেল কেন হচ্ছিল না? তো আমি আর বেশি কিছু বলবো না, যারা বুঝতে পারো তারা আশা করি এর উত্তর পেয়ে গেছো যে কেন অ্যাকচুয়ালি হচ্ছিল না আর রোমান রিংসের ইম্প্যাক্ট ডাব্লিউডাব্লিউতে কতটা। তাই তোমাদের মধ্যে যারা যারা রোমান রিংসকে পছন্দ করো না ভাই, কিচ্ছু আসে যায় না তাতে। তোমরা রোমান রিংসকে পছন্দ করো বা করো না, এতে ডাব্লিউডাব্লিউর ঘন্টা কিছু আসে যায় না। আর ডাব্লিউডাব্লিউ জানে যে রোমান রিংসের ভ্যালু ডাব্লিউডাব্লিউতে কতটা, আর রোমান রিংস নিজেও জানে তার ভ্যালু কতটা, আর এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো তোমাদের যা ইচ্ছা তাই বলতে পারো রোমান রিংসের নামে, তাতে কারো কিছু আসবে যাবে না। যাই হোক, তো ব্যাপারটা হলো এটাই যে এলিমিনেশন চেম্বারের টিকিট সেল অত ভালো হচ্ছিল না। তো যখন এলিমিনেশন চেম্বারের টিকিট সেল হচ্ছিল না তখন অ্যারি ম্যানুয়েল রককে ফোন করে, আর রককে ফোন করে বলে যে এলিমিনেশন চেম্বারের টিকিট সেল অত ভালো হচ্ছে না, তো কী করা যেতে পারে। তখন রক তার কাছে জিজ্ঞাসা করে যে বলো তুমি কী করা যেতে পারে। তখন অ্যারি ম্যানুয়েল বলে যে যদি এমন হয় তাহলে কেমন হয় যে ফাইনাল বস শো আপ করবে এলিমিনেশন চেম্বারে। তো ঠিক আছে, রক তার কথা শোনে, আর রক ভাবে ঠিক আছে ফাইনাল বস নয় এলিমিনেশন চেম্বারে শো আপ করলো, কিন্তু কীভাবে সেটা করতে পারে। তো এই নিয়ে আর কি ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউর ভেতরে যারা ক্রিয়েটিভ লোকজন আছে তাদের সাথে রকের কথা শুরু হয়। তো অনেক প্ল্যানই ডিসকাস হয় আর কি। তো একটা প্ল্যানে তারা আর কি এগ্রি করে, সেটা হচ্ছে কোডি রোডসের হিল টার্ন করাবে। মানে রক চেয়েছিল যাতে কোডি রোডস এলিমিনেশন চেম্বারে হিল টার্ন করে, মানে রক কোডি রোডসের কাছে তার সোল চাইবে, আর রকের ইচ্ছে এমন ছিল যে কোডি রোডস তার সোল রককে বিক্রি করে দেবে, আর এইভাবে কোডি রোডসের একটা হিল টার্ন হবে। এবার এই যে সোল বিক্রি করার ব্যাপারটা, এটা নিয়েও রক একটু খুলে কথা বলেছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো রক বলেছে অনেকে মনে করছে সোল বিক্রি করা মানে রকের ইশারায় কোডি রোডস নাচবে, তো না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো এমনই যে রকের কাছে কেউ যদি নিজের সোল বিক্রি করে দেয় তাহলে তার মানেটা হচ্ছে এই যে সে যখনই কিছু প্ল্যান করবে বা সে যখনই কিছু চাইবে তো সে সেই কথাটা রককে এসে বলবে, আর রক নিজের ক্ষমতায় সব রকমভাবে তাকে সেই জিনিসটা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এর বদলে রক কী পাবে? এর বদলে রক হচ্ছে তার সোলের পুরোপুরি কন্ট্রোল পেয়ে যাবে। মানে ব্যাপারটা হলো সে আর কি একদিক থেকে দেখতে গেলে রকের লোক হয়ে যাবে। এমন না যে রক তাকে কোনো কিছু করতে বাধ্য করবে, মানে তার যে ইচ্ছাগুলো সেইগুলো সে রককে জানাবে, আর রক নিজের পাওয়ারে থেকে তার সেই ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবে। মানে এক টাইপে সে রকের আন্ডারে চলে আসবে, কিন্তু তার উপর রক নিজের কোনো জেদ মানে খাটাবে না। এই হচ্ছে ব্যাপার সোল বিক্রি করার মানেটা। তো এই প্ল্যানটা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কোডি রোডস সেখানে এগ্রি করে না। রকও পরে ভাবে যে ঠিক আছে, এটা আমার মাথায় ইচ্ছেটা আছে, এটা হয়তো আমরা পরে কখনো গিয়ে করতে পারি ডাউন দ্য রোড, কিন্তু এই মুহূর্তে এই ব্যাপারটা থাকুক। তো তখন ট্রিপল এইচ বলে যে যদি এমন হয় যে কোডি রোডস হিল টার্ন করলো না কিন্তু জন সিনা হিল টার্ন করে গেল, তো ব্যাপারটা কেমন হয়। তো রক তখন এক পায়ে রাজি, যাকে বলে। রক বলে ঠিক আছে আমি এর জন্য রাজি, জন সিনার সাথে কথা বলো, জন সিনার যদি ভালো লাগে প্ল্যানটা অবশ্যই এটা হবে। And Triple H said, you know, what about this? What about John turning? I said, I love it. I love it. The next question is you got to talk to John, see how he feels about it. And তো জন সিনাকে ব্যাপারটা জানানো হয়, আর জন সিনা উপরে এক পায়ে রাজি হয়ে যায় ঠিক আছে আমি এমন কিছু করতে চাই। তো তারপর বাকি আমরা এলিমিনেশন চেম্বারে যা দেখেছিলাম সেটা আর কি ঠিক হয়। তো ব্যাপার হলো এইটাই যে এই যে রক এলিমিনেশন চেম্বারে আসবে, এই যে পুরো ব্যাপারটা ঘটবে, এটা একদম লাস্ট মিনিট প্ল্যান ছিল, মানে লাস্ট মোমেন্টে এই ব্যাপারটাকে প্ল্যান করা হয়েছিল। এবার যখন এলিমিনেশন চেম্বারে ব্যাপারটা ঘটে গেল, মানে যা যা আমরা দেখেছিলাম এলিমিনেশন চেম্বারে, সেইটা ঘটে যাওয়ার পর রক জন সিনাকে আর ডাব্লিউডাব্লিউকে বলেছিল ফাইনাল বসের রোল এখানেই শেষ। ফাইনাল বসের যেটুকু করার কথা ছিল সেটা ফাইনাল বস করে দিয়েছে, এলিমিনেশন চেম্বারে চলে এসেছে। আর যেহেতু ফাইনাল বস এলিমিনেশন চেম্বারে আসছে, এলিমিনেশন চেম্বারের টিকিট সেলসও অনেকটা বেড়ে গেছিলো আগের থেকে, তো রক তার কাজ করে নিয়েছে। তো তখন অনেকে রককে এটা বলেছিল যে মানে রক নিজেও ভেবেছিল যে হয়তো এই যে জন সিনার কোডি রোডসের ম্যাচে যে ফিনিশটা হবে রেসলমেনিয়ায়, সেখানে হয়তো রক ইনভলভ হতেই পারে। কিন্তু রক যদি ইনভলভ হয় তো তারপরে কি, কারণ রকের অন্যান্য কাজে মানে নিজেকে ব্যস্ততা থাকে, মানে নিজের ব্যস্ততা থাকে, অন্যান্য কাজে নিজেকে আর কি সমর্পিত করে রেখেছে রক।
তো রক হয়তো ডাব্লিউডাব্লিউকে সময় দিতে পারবে না। তো রক যদি একবার এই ম্যাচের মানে ফাইনাল ডিসিশনে মানে ফাইনাল যে রেজাল্ট হবে আর কি সেই ফাইনাল মোমেন্টে চলেও আসে, তো তারপর রক কী করবে এটা রক নিজেও জানতো না। তো সেই কারণে রক মনে করেছিল যে এবার আমি এই স্টোরি লাইনে আর বেশি ইনভলভ হব না। আর তখনও মানে এলিমিনেশন চেম্বারের পরও মানে রেসেলমেনিয়ার জন্য 6 সপ্তাহ বাকি ছিল, রক জন সিনাকে বলেছে এবার তোমরা বিল্ড করো, এবার তোমরা নিজেদের পুরো জোর লাগিয়ে দাও, তোমরা এটাকে ভালোভাবে বিল্ড করো। আর মানে আর যদি এই পুরো রেসেলমেনিয়ার বিল্ড আপে আমাকে কখনো দরকার পড়ে আমাকে জানিও, কিন্তু আমি আশা করি যে আমাকে দরকার পড়বে না, তোমরা এই ব্যাপারটাকে সামলে নেবে। তো এইটা ছিল রকের মুখের কথা। And I called John after Elimination Chamber, spoke to him, called Cody, and I said, I think the final boss's work is done. We've established it. We just pulled off the greatest angle in the history of professional wrestling, other than Hulk Hogan turning heel back in the 90s. I said, this is amazing. We have 6 weeks. Now, let's build. You guys go and crush it. And I'll be right there with you. And I'm always here if you need me. But I think it's best for the final boss not to be involved in that finish. You guys go. So they had 6 weeks to plan for that. মানে রক কখনো চাইনি যে সে এলিমিনেশন চেম্বারের পরে এই স্টোরি লাইনটায় কখনো ইনভলভ হোক। কিন্তু হ্যাঁ, রক এটা বলেছে যে এই যে ব্যাপারগুলো ঘটেছে, এই যে সোল বিক্রি করার ব্যাপার স্যাপার ঘটেছে, এগুলোকে আমরা পরে কখনো কাজে লাগাতেই পারি স্টোরি লাইনে। কিন্তু আপাতত রেসেলমেনিয়ার জন্য আমার কখনো প্ল্যান অ্যাকচুয়ালি ছিলই না যে আমি স্টোরি লাইনে ইনভলভ হব। এবার এর একটা এক্সপ্লেনেশনও রক দিয়েছে যে রক এরকম কেন ভেবেছে। তো রক বলছে যে এই যে পুরো মোমেন্টটা মানে এই যে জনসনের হিল টার্ন হবে এটা নিজে থেকেই একটা বিশাল বড় মোমেন্ট ছিল। আর এই যে রেসেলমেনিয়ার প্রত্যেকটা রেজাল্ট সেগুলো রক আগে থেকেই জানতো। আর রক এটাও জানতো যে জনসনের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে। তো রক যখন জানতো যে জনসনের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে, তো রক চায়নি যে জনসনের এই মোমেন্টটায় অন্য কারো উপর স্পটলাইট পড়ুক। মানে রক চেয়েছিল যে রক সাইড লাইনেই থাকুক, পুরো যে ব্যাপারটা জনসিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে এটা তার মোমেন্ট, তার উপরই স্পটলাইট থাকুক। তো ঠিক আছে, রক খুব ভালো মানুষ, রক এরকম চেয়েছিল। কিন্তু তোমরা আমাকে বলো যে যদি রক রেসেলমেনিয়ার শেষে চলেও আসতো তাহলেও কি জন সিনার ক্রেডিবিলিটি কোনো অংশে কমতো? মানে জন সিনা তো 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, এটা একটা এমনিই বড় ব্যাপার। তো এইখানে আমি জানি না কীভাবে রক তার স্পটলাইট নিয়ে নিত। মানে এইখানে তো রককে আমরা এক্সপেক্ট করেই ছিলাম। এবার রক এটাও বলে যে আমি রেসেলমেনিয়া বাড়ি বসে দেখছিলাম, আর যখন আমি দেখলাম যে ট্র্যাভিস স্কট বেরিয়ে আসছে রেসেলমেনিয়ার শেষে, তখন আমিও অবাক হয়েছিলাম। মানে আমি রেসেলমেনিয়ার রেজাল্ট তো জানতাম, কিন্তু সেইগুলো কীভাবে হবে সেটা আমি জানতাম না। তাই ট্র্যাভিস স্কট যখন বেরিয়ে এসেছিল তখন আমারও মনে হয়েছিল যে এবার লোকে আমায়ও এক্সপেক্ট করবে। আর প্যাট ম্যাকাফি নাকি তখন রককে মেসেজ করে জিজ্ঞাসা করেছিল যে তুমিও আসছো তো? তখন রক বলেছিল যে না, আমি বাড়িতে বসে রেসেলমেনিয়া দেখছি, আমি কিভাবে আসবো। মানে রকের অ্যাকচুয়ালি রেসেলমেনিয়া আসার কথাই ছিল না। আর রক লাস্টে এটাও বুঝেছিল যে যখন ট্র্যাভিস স্কট বেরিয়ে আসছে তখন লোক এবার আমাকেও এক্সপেক্ট করবে। কিন্তু রকের কাছে অ্যাকচুয়ালি করার কিছু ছিল না, কারণ রক বাড়ি বসে রেসেলমেনিয়াকে এনজয় করছিল। এবার তোমরা আমায় বলো যে রকের যদি সত্যি এত কমিটমেন্ট থেকে থাকে তাহলে রেসেলমেনিয়া রক বাড়ি বসে কেন দেখছিল? আর রক কি রেসেলমেনিয়া সত্যি শো আপ করতে পারতো না? ঠিক আছে, এবার রকের কথাটাকে আমরা যদি ধরি যে রেসেলমেনিয়া যদি রক শো আপ করতো তাহলে তারপর কি? এবার ঠিক আছে, মানলাম যে রকের নাকি বাকি কমিটমেন্ট আছে, তার জন্য ডাব্লিউডাব্লিউইকে রক সময় দিতে পারে না। তো ডাব্লিউডাব্লিউই কি অ্যাকচুয়ালি রকের কাছে কিছুই না? মানে কোনো ভ্যালুই নেই ডাব্লিউডাব্লিউইর? রক যদি রকের বাকি কাজগুলোকে প্রায়োরিটি দিতে পারে বা সেইগুলোর প্রতি কমিটমেন্ট রাখতে পারে, তাহলে ডাব্লিউডাব্লিউইর প্রতি কি রকের কোনো কমিটমেন্টই নেই? মানে ডাব্লিউডাব্লিউইকে এতটাই ছোট চোখে দেখছে রক? মানে ডাব্লিউডাব্লিউইর কাজটা কোনো কাজ না, আর বাকি কাজগুলো কাজ। তো রক যখন কোনো স্টোরি লাইনে ইনভলভ হয়েছে, আমরা তো অবশ্যই চাইবো যাতে সেই স্টোরি লাইনটার একটা আউটকাম আসুক, আর রক যাতে সেটা কিছু না কিছুভাবে ইনভলভ থাকুক। কিন্তু না, রকের রোল নাকি এলিমিনেশন চেম্বারেই শেষ হয়ে গেছে, কারণ এলিমিনেশন চেম্বারের টিকিট সেল বেড়ে গেছে, আর রক শুধু এলিমিনেশন চেম্বারের টিকিট বিক্রি করাতে এসেছিল। টিকিট বিক্রি হয়ে গেছে, জন সিনার হিল টার্ন হয়ে গেছে, আর এরপর আর রকের কোনো রোল নেই। বাহ, অসাধারণ লজিক ভাই, অসাধারণ লজিক। I don't want to be involved in that. Step back. Let the final boss step back into the shadows. Let all the spotlight go to John. Let it go to Cody. Let's not make it about Cody's soul eventually or John's soul. No, let's let them do what they do. আর এই ব্যাপারগুলো ভাবলে আর এই ব্যাপারগুলো শুনলেই তখন খারাপ লাগে আর মাথাটা খারাপ হয়ে যায়। আর রকের মতো মানুষরা না, মানে যারা এত পাওয়ার পেয়ে গেছে, যারা এত টাকা কামিয়ে ফেলেছে, তাদের মধ্যে একটা ইগো থাকে, আর এই ইগোটা আছে বলেই তারা এসব কাজ করতে পারে। আর এই জন্যই না, এই কারণেই কোডি রোডসের মতো সুপারস্টারের জন্য রেসপেক্ট অনেক গুণ বেড়ে যায়। র্যান্ডি অটনের মতো সুপারস্টারের জন্য রেসপেক্ট অনেক বেড়ে যায়। র্যান্ডি অটন নিজেও একজন ডাব্লিউডাব্লিউ লেজেন্ড, কিন্তু তবু তার ডাব্লিউডাব্লিউর প্রতি যে ডেডিকেশন, ওইটা সত্যি রেসপেক্ট করার মতো। সেথ রলিন্স হোক, রোমান রেইন্স হোক, এদের সবার জন্য রেসপেক্ট এই কারণেই অনেক বেশি বেড়ে যায়। এই সব কথা শোনার পর মানে যখন এই রোমান রেইন্স, সেথ রলিন্সের মতো সুপারস্টারদের কথা ভাবি না,
তখন রেসপেক্ট এদের জন্য সত্যি অনেক গুণ বেড়ে যায়। মানে এদের কাছেও টাকা আছে, এদের কাছেও পাওয়ার আছে, কিন্তু এরা তবু ডাব্লিউডাব্লিউর প্রতি যেভাবে ডেডিকেশন দেখায় এটা সত্যি মানে সম্মান করার মতো। এমনকি এরা তো তাও নয় রেসলার, এদের কথা তো বাদই দাও, ট্র্যাভিস স্কট তার প্রতিও রেসপেক্ট বেড়ে গেছে যে সে অন্তত রাসেলমেনিয়ায় অ্যাপিয়ার তো করেছে। অবশ্যই তার অ্যাপিয়ারেন্সের জন্য রাসেলমেনিয়ার শেষটা যতই খারাপ হোক না কেন, অ্যাটলিস্ট সে স্টোরি লাইনকে তো একটু আগে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সে অ্যাপিয়ার তো করেছে যে এলিমিনেশন চেম্বারে জনসেনের সাথে ছিলাম, রাসেলমেনিয়াও আমরা মানে আমি জনসেনের সাথে থাকবো, একটা অ্যাঙ্গেল দেখাবো। তো ট্র্যাভিস স্কটের জন্য মানে অনেকটা রেসপেক্ট বেড়ে গেছে। আর রক তো এমনিও ইন্টারভিউতে বলেছে যে ট্র্যাভিস স্কট ফিউচারে ডাব্লিউডাব্লিউতে আরও কাজ করার কথা ভাবছে, সে হয়তো বুকারটির সাথে রেসলিং ট্রেনিংও মানে চালু করবে খুব তাড়াতাড়ি। কিন্তু রক নিজে তবু ডাব্লিউডাব্লিউতে আসবে না, নিজে একটা ম্যাচ দিতে গিয়ে 2-3 বছর ওয়েট করাবে। তো রকের এই কথাটাকে আমি তো ডিফেন্ড করতে পারছি না। এবার এই কথাটা অবশ্যই ঠিক যে রকের মাথায় অনেক কিছু চলে, আর তারা এখন অনেক আমার থেকে অন্তত অনেক উঁচু পজিশনে আছে, আর তারা আরও অনেক ভালো কিছু বুঝবে। কিন্তু সত্যি বলতে এই কথাটা সত্যি কোনো লজিক হয় না যে এলিমিনেশন চেম্বারে আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তো এই স্টোরি লাইনটা ইনভলভই হব না, যেখানে কিনা রক জনসনের হিলটানের একটা বিশাল বড় পার্ট। তো এইটাকে কোনোভাবেই ডিফেন্ড করা যাবে না ভাই। এবার এই সূত্রে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে আমরা ভাবছিলাম যে রকের একটা ফ্যাকশন তৈরি হবে, রকের সাথে আরও কেউ যোগ দেবে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে তো দেখো সেগুলো কিছু মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, রক আরেকটা কথাও মানে বলেছে, সেটা আগে তোমরা শোনো কি বলেছে। The text that I got and from the guys that I got, who are these top guys who are saying, you know, one in particular who I love is my guy. I call him the Superman of the company. He's like, listen, my soul's for sale when it's time. I said, I love it. Let's do it. তো হ্যাঁ, রক এই কথাটা বলেছে যে ডাব্লিউডাব্লিউতে এই সময় আরও অনেক সুপারস্টার আছে যারা কিনা রকের সাথে কন্ট্যাক্ট রাখে। এমন একজন টপ সুপারস্টার আছে এই মুহূর্তে যে কিনা রককে বলেছে যে আমার সোল যে কোনো মুহূর্তে বিক্রির জন্য একদম তৈরি আছে। তো রক বলেছে ঠিক আছে, আমরা সেটাও দেখছি। আর তাকে রক মানে ডাব্লিউডাব্লিউ সুপারম্যানের মতো দেখে। এবার এখানে সম্ভবত কার কথা হচ্ছে আমি যদি কোনো গেস করি, সম্ভবত এখানে সেথ রলিন্সের কথা হচ্ছে। আর আমরা রাসেলমেনিয়াতে দেখেও ছিলাম সেথ রলিন্স কী করেছে, আর এখনও সেথ রলিন্স কী করছে। তো হয়তো সেথ রলিন্সের স্টোরিটাই ভবিষ্যতে কখনো রকের ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে। কিন্তু আমি সত্যি চাই এখন যদি রক সত্যি কোনো স্টোরি লাইনে ইনভলভ হয়, তাহলে সেটাই যেন রক নিজের 100% দেয়। এমন না যে শুধু টিকিট বিক্রি করার জন্য এসে বাকি পুরো মানে স্টোরি লাইনটা থেকে পুরোপুরি মুছে যাক রক। তো এটা আমি সত্যি চাই না, এই কারণে আমি চাই যে এই মুহূর্তে যেন রক কোনো বড় স্টোরি লাইনে ইনভলভ নাই হয়, কারণ এতে আমাদের শুধু এক্সপেকটেশনই বাড়ে, আলটিমেটলি আর লাভের লাভ কিছুই হয় না। আর তারপর রক নিজের মতো নিজে মুভি করতে ব্যস্ত হয়ে পড়ে, অন্যান্য কাজে নিজের কমিটমেন্ট দিয়ে দেয়, আর ডাব্লিউডাব্লিউকে মানে বুড়ো আঙুল দেখিয়ে চলে যায়। তো এই ছিল রকের মুখের কথা, রক কেন রাসেলমেনিয়ায় ইনভলভ হয়নি, রক নিজের মুখে সেটা বলেছে। তো আর তো মানে এরপরে কোনো প্রশ্ন থাকেই না। তো তার জন্যই বললাম যে এই মুহূর্তে যদি রেসলিংকে সত্যি কেউ রুইন করে থাকে, স্টোরি লাইনগুলোকে যদি সত্যি কেউ রুইন করে থাকে শুধুমাত্র কিছু টাকার জন্য, তো সেটা হলো ডুয়েন দ্য রক জনসন। কিন্তু আমি এত বড় বড় কথা বলছি, এর পরে যদি কখনো রকের কোনো ভালো স্টোরি লাইন আমরা দেখতে পাই, আর সব থেকে বড় স্টোরি যেটা এখনও বেঁচে আছে মানে রক ভার্সেস রোমান রিংসের ম্যাচের, তো সেই স্টোরিটা যখনই শুরু হবে না কেন আমরা সবাই আবার এক্সাইটেড হয়ে পড়বো। কিন্তু এইটা রক ঠিক করেনি, আর আমার মনে হয় এইটা রকের সত্যি বিশাল বড় একটা ভুল হয়েছে যে আমাদের এক্সপেক্ট করিয়ে রাসেলমেনিয়া থেকে পুরোপুরি ভ্যানিশ হয়ে যাওয়া। মানছি রকের হয়তো প্রথম দিকে প্ল্যান ছিল না, তো ব্যাপারটাকে সেইভাবেই এক্সিকিউট করতো। এলিমিনেশন চেম্বারে এলেও রাসেলমেনিয়ার মেইন ইভেন্টের মতো একটা স্টোরি লাইনে ইনভলভ হলো, আর যার ফলে কী হলো, যার ফলে রাসেলমেনিয়ার নাইটটা একদম বাজেভাবে শেষ হলো। এবার হ্যাঁ, স্টোরি লাইনে ডাব্লিউডাব্লিউ এটা সেন্স দেখাতেই পারে যে জন সিনা তো এটাই চেয়েছিল, এইভাবেই শেষ হওয়ার কথা ছিল, সব কিছুই বলতে পারে যেগুলো সত্যি মানে স্টোরি লাইন হিসেবে দেখতে গেলে সেগুলো সেন্স সত্যি থাকে। কিন্তু তবু মানে অ্যাজ আ রাসেলমেনিয়ার মেইন ইভেন্ট, তাও নাইট 2 এর মেইন ইভেন্ট যেখানে কিনা রাসেলমেনিয়া শেষ হচ্ছে, সেইটা মানে সেই জায়গাটা থেকে আমরা আরও অনেক বেশি কিছু এক্সপেক্ট করব, মানে করা উচিত আমাদের এটা অধিকার আছে অ্যাজ ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স, অ্যাজ ডাব্লিউডাব্লিউ ফ্যান্স। যাই হোক, রকের এই প্রত্যেকটা কথায় তোমাদের কি মতামত, বা রকের সাথে তোমরা কতটা সহমত, বা রক এটা ঠিক করেছে কি ভুল করেছে এই বিষয়ে তোমাদের কি ধারণা, কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। যারা অন্যান্য কমেন্ট করতে চাও, যারা এখানেও জানিস কোডি রোডস কে, জানিস রোমান রিংস কে, জানিস দ্য রক কে, তুই রকের নখের যোগ্য না, এসে যে যা পারো কমেন্ট করো ভাই, ওই কমেন্টগুলোকে আমি পাত্তাও দেবো না, সোজা কথা মুখের উপর বলছি। বাকি যারা এই ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করতে চাও, ওয়েলকাম তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব, আর তোমাদের মতামত জানার চেষ্টা করব। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।